আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দুই উপদেষ্টার। খুনের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে ঢাকা চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ। বাংলাদেশকে মৌলবাদী তকমা দিতে সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, ধর্মের নামে সংঘাত চায় না বিএনপি। সীমান্তের ওই পারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। নিজ দেশে মুসলিমরা নির্যাতিত হলেও বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ, দ্বিচারিতা। মন্তব্য আসিফ নজরুলের। কলকাতা ডেপুটি হাই কমিশনে বিক্ষোভের ঘটনায় ঢাকার নিন্দা। দলগুলোর সাথে আলোচনা করেই নির্বাচনের তারিখ ঠিক করা উচিত বললেন ডক্টর বদিউল আলম। সাংবিধানিক দায়িত্ব থেকে অপরাধ করা ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের তাগিদ। যারা নির্বাচনী দায়িত্ব পালন করে তারা অপরাধ করেছে, নির্বাচনী অপরাধ করেছে, তাদের জন্য শাস্তির বিধান আছে। রাজনৈতিক শক্তি প্রদর্শন করতেই বিনা সুদে ঋণের ফাঁদ পাতেন মোস্তফা আমিন। ঢাকায় মানুষ এনে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ফন্দি। ক্ষুদ্র ঋণের একটা উদ্যোক্তা উনি ভালো একটাই করে, ওই হিসাবে আমি গেছি যে হয়তো উনি লোন দিতে পারে আর কি সরকারের পক্ষ থেকে। বিদেশে টাকা পাচার করে গেছে, ওই টাকাগুলা দেশে ফেরত আনলে পরে ওই টাকাগুলা মানুষের ঋণ হিসাবে দিব বিনা সুদে। মানুষকে টাকার প্রলোভন দেখায় উনি ওনার নিজের শক্তি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করতেছে। জামালপুরে মধ্যরাতে বিএনপি কার্যালয় ও হাসপাতালে অস্ত্রধারীদের হামলা ভাঙচুর। ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। সকালে লোহাগাড়ায় নিহতের কবর জিয়ারত শেষে কথা জানান তারা। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানান দুই উপদেষ্টা। পরে সাইফুলের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়। সকালে লোহাগাড়া উপজেলার পুঠিবিলা এলাকায় পৌঁছান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন তারা। নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন দুই উপদেষ্টা। আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে। অনেকেই ধরা পড়েছেন সাসপেক্টেড যারা। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যেই এই বিষয়টা একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে। পরে নিহত সাইফুলের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেন দুই উপদেষ্টা। তুলে দেন নগদ অর্থ ও চেক। দেশকে অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্র চলছে দাবি করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। যে কোনো মূল্যে আমাদের গুজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য যাতে বিনষ্ট না হয়, এক্ষেত্রে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। এদিকে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের 4 দিন পরও কোনো মামলা হয়নি। বিলম্বের কারণ জানালেন নিহতের বাবা। আমার ছেলেকে যে হত্যা করছে, এই হত্যার বিচার ব্যাপারে এটা মামলা হবে। এটা কোনো রাজনৈতিক মামলা করবো না। যারা প্রকৃত আসামি, যারা এই জন্য জড়িত, এরা সঠিকভাবে যেন অন্তর্ভুক্ত হয়, সেজন্য আমরা একটু সময় নিচ্ছি। নির্মমভাবে কুপিয়ে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন স্থানীয়রা। কোনো দল দেখার বিষয় নেই, যে জড়িত আছে তাদের আমরা সবাই তাদের বিচার চাই, সুস্থভাবে বিচার চাই। আমরা যে অপরাধ করছে, অপরাধের সাথে যারা জড়িত আছে তাদের সুস্থ বিচার করে তাদের শাস্তি পাওয়া জরুরি। প্রশাসন সুষ্ঠুভাবে তদন্ত করে, সুষ্ঠু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এটা সুষ্ঠু বিচার আমরা চাই।
গেল মঙ্গলবার সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশকে ঘিরে সংঘর্ষের এক পর্যায়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে। এই ঘটনায় পুলিশের কাজে বাধা দান ভাঙচুরের অভিযোগে 3টি মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে 27 জন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুম্মার নামাজ শেষে জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে নগরের 2 নম্বর গেট এলাকায় শেষ হয়। পরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা। সেই সাথে ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়। সমাবেশ ঘিরে নগরীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ইসকন স্বৈরাচারের দোসর, তাদের নিষিদ্ধ করতে প্রয়োজনে আবারও শাপলা চত্বরে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। নেতারা বলেন, ইসকনের আড়ালে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কড়া জবাব দেয়া হবে। দুপুরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ থেকে এই হুঁশিয়ারি দেন নেতারা। অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে ইসকন আর মোদিকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ আর ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর হেফাজত ইসলামের সমাবেশ। দলটির নেতারা বলেন, বাংলাদেশ সকল ধর্মের নিরাপদ ভূমি, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য হাজার বছরের। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে বসে একটি গোষ্ঠীকে দিয়ে দেশে দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করছেন। বলেন, বাংলাদেশে হিন্দুদের সব ধরনের নিরাপত্তা দেবে মুসলমানরা। নেতাদের দাবি, ইসকন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না, তারা একটি সন্ত্রাসী সংগঠন। খেলা অনেক হয়েছে, বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদি জনগণ আবারও জেগে ওঠে। উগ্র সন্ত্রাসী ইসলামকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এই পর্যন্ত কোনো একটা হিন্দুর গায়ে ফুলের টুকা পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃকুলের মতো নিরাপদে আছে। সমাবেশে হেফাজত নেতা মামুনুল হক বলেন, একজন আইনজীবীকে এভাবে প্রকাশ্যে হত্যার দৃশ্য দেখতে প্রস্তুত নয় বাংলাদেশ। এই ঘটনায় কেবল জড়িতরা নয়, ইন্ধন দাতাদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরম নগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষতবিক্ষত করে তুলেছে ভারত। আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। বিক্ষোভ সমাবেশে অন্য বক্তারা বলেন, আগস্ট বিপ্লবের নায়করা এখনো মাঠে আছে, আগামী নির্বাচন পর্যন্ত তারা মাঠেই থাকবে বলে উল্লেখ করেন হেফাজত নেতারা। হিন্দু ভাইদেরকে মনে করে দিতে চাই, আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দ্বারা আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করত। আমরা হেফাজতে ইসলাম, মাদ্রাসা, আলেম ওলামায়ে কেরাম, আমরা আপনাদের পাহারাদারি করেছি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশকে মৌলবাদী দেশ প্রমাণ করতে সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন নতুন ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রে ভূমিকা রাখছে ভারতের মিডিয়া। এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশ অস্থিতিশীল করতে ধর্মের নামে মানুষ হত্যা বাংলাদেশ দেখতে চায় না। গণ অভ্যুত্থানের অর্জন যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে ছাত্রদের প্রতি আহ্বানও জানান ফখরুল। এসব প্রাণের টানে আত্মার বন্ধনে, এমন প্রতিপাদ্যে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র কনভেনশনে অংশ নেন জাতীয়তাবাদী দলের মহাসচিব সহ জেলাটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জেলার কৃতি সন্তান বিএনপি মহাসচিবকে পেয়ে দাবি দাওয়া তুলে ধরেন অনেকেই। যার অনুমতি নিয়ে আমি সকলের সাথে কথা বলার জন্য সাহস পেয়েছি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা এসেছে তা যেন নিজেদের মধ্যে বিশৃঙ্খলায় ধ্বংস না হয়, সেদিকে ছাত্রদের সজাগ থাকতে হবে। ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না।
তার দাবি বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী প্রমাণ করতে ভূমিকা রাখছে ভারতীয় মিডিয়া, আর তাতে সীমান্তের ওপারে থেকে নতুন নতুন ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিস্টের লোকজন। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা করছে না? কি হচ্ছে? করা হচ্ছে। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা করছে। মহাসচিব বলেন, কলেজে কলেজে ছাত্রদের মধ্যে মারামারি, ইসকন এবং ধর্মের নামে মানুষ হত্যা করে ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিবাদরা। সাবরমতী কলেজ, মোল্লা কলেজের ছাত্ররা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অতীতের অপকর্মের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের তওবা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আর আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতরা যে ধর্মের কিংবা মতেরই হোক তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। দেশের ভিতরে অরাজকতা চলতে পারে। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে কর্মী সম্মেলনের আয়োজন করে জামাতের ইঞ্জিনিয়ার্স ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের দুশ্মন, বহু বছর তাদের অপকর্ম ও দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ ছিল। সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মুজিবুর রহমান। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। কেয়ারটেকার নির্বাচনের মাধ্যমে সুন্দর নির্বাচন হয়, সেটাকে বাতিল করে দিল। এখন অবশ্যই চেষ্টা করা হচ্ছে, আল্লাহ করে যদি এটা হয় এবং আমরা আবার এই অবস্থাটা ফিরে পাই, তাহলে আমাদের নির্বাচনের পরিবেশ ভালো হবে বলে আমরা আশা করতে পারি। বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করে। এদিকে পল্টনে সিরাত পাঠের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, ভারতে বসে শেখ হাসিনার নির্দেশেই একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতরা যে ধর্মের কিংবা যে মতেরই হোক তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বাংলাদেশের বিরুদ্ধে চলমান এখনো যে সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে, সে যে দলের, যে ধর্মের, যে অনুসারীরই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সাইফুল হত্যাকাণ্ডে যারা জড়িত শুধু গ্রেপ্তার করলেই নয়, তাদেরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। অস্ত্রধারীদের তালিকা করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করার দাবিও জানান তিনি। এ সময় শিক্ষা সংস্কারে কমিটি গঠনের কথাও বলেন শফিকুল ইসলাম মাসুদ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের পরিস্থিতিতে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ভারতের মাটিতেই সংখ্যালঘু মুসলিমদের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটছে, সেটা নিয়ে দেশটির সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। শুক্রবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ভয়েস অব আমেরিকা বাংলা জরিপের উদ্ধৃতি দিয়ে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের 64.1% মানুষ মনে করছে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীকে আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। তিনি বলেন, আমরা দেখেছি ছাত্র সংগঠন, মাদ্রাসা ও রাজনৈতিক দলসহ বাংলাদেশের মানুষ দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে। সর্বশেষ আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা ধৈর্যের পরিচয় দিয়েছে। ভারতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং প্রধান উপদেষ্টাকে অবমাননা করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ও ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ
উদ্বেগের সাথে লক্ষ্য করেছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বৃহস্পতিবার একটি হিন্দু সংগঠন সহিংস বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সীমানায় পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকা এবং উপদেষ্টা ছবি অবমাননা করে। এরপর থেকে ডেপুটি হাই কমিশনের সকল সদস্য নিরাপত্তাহীনতায় রয়েছে। গ্রেপ্তার হওয়া ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ন্যায় বিচারের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। শুক্রবার এই আহ্বান জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, ইসকন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সামাজিক সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে বলেও দাবি করেন এই কর্মকর্তা। জয়সওয়াল বলেন, সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ রাখছে দিল্লি। সংখ্যালঘুদের উপর হামলার ইস্যুতে আমরা বাংলাদেশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। হামলার বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে উত্থাপন করেছে ভারত। এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা চাই সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা উচিত মনে করেন এই সংক্রান্ত সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি বলেন, এবার তেমন কোনো চ্যালেঞ্জ নেই, তবে ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসী ভোটার তালিকা তৈরির মতো চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচনে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর বদিউল আলম। অনুষ্ঠিত হলো সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদ। বিতর্ক অনুষ্ঠানে পক্ষে ছিল কবি নজরুল সরকারি কলেজ ও বিপক্ষে ছিল তেজগাঁও কলেজ। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন বিধি প্রণয়নের অধিকার করতে হবে এবং ত্রুটিপূর্ণ নির্বাচন কমিশনের নিয়োগ আইন সংস্কার করতে হবে। ডক্টর বদিউল বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ছাড়া কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয়। সঠিক ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন হয়েছে বলেও জানান তিনি। তবে এবারের চ্যালেঞ্জ কিছুটা ভিন্ন বলেও মনে করেন বদিউল আলম। অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। রাজনৈতিক দল যদি ওই সদাচরণ না করে, তারা ছলে বলে কলে কৌশল যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, জেতার জন্য তারা বদ্ধপরিকর হয়, তাহলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন পরামর্শ উঠে আসে এই বিতর্ক আয়োজনে। সংস্কার কমিশনের প্রধান মনে করেন, যারা সাংবিধানিক পদে থেকে অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় আনা উচিত। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। সংস্কারের জন্য একটা যৌক্তিক সময় দিতে হবে, যাতে অতীতের বিয়োগান্তক অভিজ্ঞতা আবার যেন ফিরে না আসে। তো এই নির্বাচনী রোডম্যাপটা যে ঐক্যমতের ভিত্তিতে, রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমতের ভিত্তিতে তৈরি হওয়াটাই আমার মনে হয় সঠিক। বিতর্ক অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচন কবে নাগাদ হবে সেটি জনগণ জানতে চায়। কারণ নির্বাচন বিলম্বিত হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে ফ্যাসিস্টের দোসররা। এ সময় আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে 10 দফা প্রস্তাব করেন। যে নির্বাচনে যাবার পূর্বেই আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যারা গুলি করে মানুষকে হত্যা করেছে তারা কি নির্বাচনে আসতে পারবে কি পারবে না, তাদের বিচার হওয়া কত দ্রুত সম্ভব, এবং সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে তারা রাজনৈতিকভাবে আসলে রাজনীতি করবার অধিকার তাদের থাকবে কিনা, সেটা কি জনগণ বিচার করবে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই বিচার আসবে, নাকি না আমাদের বিচার ব্যবস্থার মাধ্যমে সেটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে? সেটি কিন্তু এখন আমাদের জন্য একটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়ে আন্দোলনে নামাতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় এনেছিলেন আ.ব.ম মোস্তফা আমিন। এর আগে তিনি ফরওয়ার্ড পার্টি করতেন। পরে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে অসহায় মানুষদের রাজধানীতে এনে একটি রাজনৈতিক শক্তির জানান দিতে চেয়েছিলেন তিনি। এজন্য 9 সদস্যের কমিটিও করেছিলেন, যাদের ছিল অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ফন্দি। সহকর্মী আখলাকুস সাফা ও বিএম খুরশেদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সব তথ্য। ছবি তুলেছেন নাহিদ হোসেন। 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কোনো সুদ দিতে হবে না।
এজন্য যেতে হবে রাজধানীর শাহবাগে। একথা বলে 25 নভেম্বর ঢাকায় আনা হয় হাজার হাজার মানুষ। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে কোনো এক সংগঠন লিফলেট বিলিয়ে ফর্ম পূরণ করিয়ে নিয়ে আসে তাদের। স্থানীয় পর্যায়ে কে বা কারা সংগঠিত করেছিল তাদের, এর খোঁজ নিতে আমরা মানিকগঞ্জের পথে। সেদিন ঢাকায় গিয়েছিলেন ক্ষুদ্র খামারি কালাম, ফিরে এসেছেন মার খেয়ে। কি বলা হয়েছিল তাকে? ওই জায়গায় হয়তো বসবো, ডক্টর ইউনূস আসবো, আসার পরে বলবো বিস্তারিত সবকিছু কেমনে কি। ডক্টর ইউনূস যেহেতু ক্ষুদ্র ঋণের একটা উদ্যোক্তাও নেই, উনি ভালো একটাই করে, ওই হিসাবে আমি গেছি যে হয়তো উনি লোন দিতে পারে আর কি সরকারের পক্ষ থেকে। একই গ্রামে এমন আরেক দোকানিকেও নেওয়া হয় একই কথা বলে। ডক্টর ইউনূসের এগুলা প্রতিষ্ঠান, এগুলো শুনে বিশ্বাস হয়ে গেছে। কে তাদের সংগঠিত করেছিলেন? সবচেয়ে বেশি এসেছে দবির উদ্দিনের নাম। 2 মাস ধরে ওই গুজব চাউর করেছিলেন তিনি। বিশ্বাসের কারণ, তার একটি স্কুল আছে। এই স্কুলে অর্গানাইজ করা হয়েছিল, তাই না? এখান থেকে 4টা বাসে করে রওনা দিয়েছিল 25 তারিখ সকালে। ভবনটার মালিক তো সে, এই রইল বিষয়। এই জন্য নামটা স্কুলে চলে আসে। প্রায় 200 নারী পুরুষকে ঢাকায় নিয়ে যান দবির। এর আগে ফর্ম পূরণ করান। দবির এ চক্রে আসেন নাসিমার মাধ্যমে। সে বিমাকর্মী। গ্রামের দরিদ্র নারীদের সাথে সখ্যতা তার। তাছাড়া এনজিও পরিচয়ের কারণে অনেকেই ডক্টর ইউনূসের নামে ছড়ানো গুজব বিশ্বাসও করে ফেলেন। বিদেশে টাকা পাচার করে গেছে, ওই টাকাগুলা দেশে ফেরত আনলে পরে ওই টাকাগুলা মানুষকে ঋণ হিসাবে দিব বিনা সুদে। ডক্টর ইউনূসের নাম বলছে, এর জন্য ওই বিশ্বাসটা হয়ে গেছে যে আসলে হইতে পারে এরকম। এনজিও আছে একটা, যাচাই করার কোনো সুযোগ পায় নাই। ওনার সাথে কথা হয়েছে, বলছে 25 তারিখে আমার ঢাকা যেতে হবে। সিংগাইর উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে যায় আরও 4টি বাস। সেখানে তাদের সংগঠিত করে জোহরা বেগম, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন নামে 3 জন। সেখানেও গল্পটা ছড়ান একই রকম। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে এভাবেই হাজার হাজার মানুষ জড়ো করতে চেয়েছিলেন মোস্তফা আমিন। প্রশ্ন হচ্ছে, কে এই ব্যক্তি? 2022-এর নভেম্বর পর্যন্ত তাকে পাওয়া যায় ফরওয়ার্ড পার্টির ব্যানারে। আহ্বায়ক ছিলেন তিনি। রাজনৈতিক কোনো শক্তি হতে পারেনি সে পার্টি। মাঝের সময়টায় কোনো খোঁজ ছিল না। 5 আগস্টের পর ধানমন্ডিতে অফিস নেন বেনামে। তখন থেকেই শুরু ঋণের নামে আন্দোলনের ফাঁদ। গ্রামের মানুষ তো দেখতেই বোঝা যায় ওনারা কেমন আসে। তো জিজ্ঞেস করি, আন্টি আপনি কেন আসছেন বা ঋণ কি পাইছেন কিনা? তো আমি এমন কাউকে পাইনি যে সে ঋণ পাইছে। 25 নভেম্বরকে সামনে রেখে 9 সদস্যের কমিটি করা হয়েছিল। আহ্বায়ক মোস্তফা আমিন, সদস্য সচিব আবুল বাশার ছাড়া বাকি সবাই সমর্থক। 18 আগস্ট শাহবাগে আরেকটি সমাবেশ করেছিল তারা। 30 আগস্ট সমাবেশ করে চাঁদপুরে। আর 11 নভেম্বর নওগাঁয় বিনা সুদে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ বিতরণ হবে বলে সদস্য সংগ্রহ করছিল তারা। 25 নভেম্বর আটক করা হয় মোস্তফা আমিন সহ 19 জনকে। কি পাওয়া গেল প্রাথমিক তদন্তে? বিনা সুদে পুঁজি নিব, তো তার মানে কি দাঁড়াচ্ছে? যে মানুষকে টাকার প্রলোভন দেখায় উনি ওনার নিজের শক্তি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করতেছে। মানে উনি কিন্তু ওনার ফরওয়ার্ড পার্টিতে কিন্তু উনি সফল হতে পারে নাই, কারণ ওইখানে হয়তো পাবলিক সমর্থনটা ওইভাবে পাওয়া যায়নি। স্থানীয় পর্যায়ে এতদিন ধরে ঋণের ফাঁদের এ খবর কেন আগে থেকে টের পেল না পুলিশ? জানতে চাই মানিকগঞ্জের পুলিশ সুপারের কাছে। সম্পূর্ণভাবে না আসলেও বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে তথ্যগুলো আসছে, কিন্তু অর্গানাইজ আকারে হয়তো বা ছিল না। পুলিশ জানায় এ নিয়ে আরো গভীর তদন্ত চলছে। বারবার রাজনৈতিক শক্তি হতে চেয়েও না পেরে এবার এ সুযোগটা নিতে চেয়েছিলেন এই মোস্তফা আমিন সহ অন্যান্যরা। শেষমেশ আশায় গুড়ে বালি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ইসকন নিষিদ্ধ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের হতাহতদের পরিবারের পুনর্বাসন ও আওয়ামী ফ্যাসিস্টদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি মিরপুর শাখা। দুপুরে রাজধানীর মিরপুর 10 গোল চত্বরে এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান তারা। অভিযোগ করেন চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইসকনের অনুসারীরা। সংগঠনটি নিষিদ্ধ সহ খুনিদের দ্রুত বিচারের দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের পুনর্বাসন সহ আওয়ামী দোসর যারা জুলাই আগস্টে নির্বিচারে হত্যা করেছে তাদের বিচারও দাবি করা হয়। আইনজীবী সাইফুলকে ইসকনের ব্যানারে হত্যা করেছে আওয়ামী লীগের দোসররা।
এমন মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বিকেলে চট্টগ্রাম নগরীর সিআরবিতে গণসংলাপে এসব কথা বলেন তিনি। জোনায়েদ সাকি অভিযোগে বলেন, ভারত থেকে দেশ অস্থিতিশীল করার নানা চক্রান্ত করছেন শেখ হাসিনা। সব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এছাড়া সংবিধান সংস্কার ও বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। আত্মত্যাগের যে ইতিহাস, সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। যারা আজকে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করবে, মনে রাখবেন এরা সব ফ্যাসিস্টদের দোসর, দেশি বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এই সরকারকে ধ্বংস করতে চায়। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ফিলিস্তিনের প্রতি সমর্থনে মার্চ ফর প্যালেস্টাইন পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় ফিলিস্তিনের বিশাল পতাকা প্রদর্শন করে শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে পদযাত্রা করে তারা। এ সময় ফিলিস্তিনের গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় বিশ্ব নেতাদের প্রতি ক্ষোভ জানান শিক্ষার্থীরা। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ফিলিস্তিনের বিশাল পতাকা প্রদর্শন করে শিক্ষার্থীরা। তাদের দাবি, এটি বাংলাদেশে ফিলিস্তিনের সবচেয়ে বড় পতাকা প্রদর্শনী। এ সময় ফিলিস্তিনের পক্ষে নানা ধরনের স্লোগান দেন তারা। এর কিছুক্ষণ পরই শুরু হয় মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি। রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে এই পদযাত্রা ভিসি চত্বর, ফুলার রোড হয়ে আবার রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। অংশ নেয় নারী, শিশু সহ সব বয়সী মানুষ। আমি চাই ইসরায়েল যেন ফিলিস্তিনের উপর হামলা না করে, আর ফিলিস্তিন যেন সুন্দরভাবে থাকতে পারে। সকল প্রকার গণহত্যা বন্ধ করুক এবং একজন মানুষ হিসেবে আমাদের এটাই দায়িত্ব, এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের বার্তাগুলো ফিলিস্তিনের গাজার ভাই বোনদের কাছে যেন আমাদের এই চিৎকার, আমাদের এই বিপ্লবী চিৎকার যেন চলে যায়। পদযাত্রা শেষে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সমন্বয়করা বলেন, ফিলিস্তিনের মানুষের ওপর যে ধরনের নির্যাতন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। হসপিটালে আক্রমণ হচ্ছে, বোমা মারা হচ্ছে, তারপর গুলি করে নির্বিচারে হত্যা করা হচ্ছে, কিংবা কারোকে অপহরণ করে তুলে নিয়ে নির্যাতন করা হচ্ছে। নারী, শিশু সেখানে কেউই মুক্তি পাচ্ছে না। বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। সেই গণহত্যার যারা শিকার গণমানুষ, তাদের প্রতি সংহতি জানাচ্ছি। আমাদের বার্তাটি খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, ফিলিস্তিনের যে মুক্তিকামী জনতা ছিল, তাদের সাথে আমরা পূর্বেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও আমরা থাকবো। বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। বড় বড় যে মরলরা, তারা কি করছে? তারা খালি মানবাধিকার বলে, যে সুশীল সমাজ, তারা কি করছে? তাদের চোখের সামনে তো সবকিছু দেখছে, তারাই তো অস্ত্র দিচ্ছে, তারাই তো টাকা দিচ্ছে, তারাই সবকিছু দিচ্ছে। ইহুদিদের যে জায়নবাদীদের যে হত্যাকাণ্ড, ওই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা জাতীয় নেতাদেরকে, বিশ্ব নেতাদেরকে আমরা আহ্বান জানাতে চাই, তারা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ম্যাস কিলিংকে রুখে দেয়, এই জেনোসাইডকে রুখে দেয়। 1977 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতি বছর 29 নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক এই দিবসটি পালনের আহ্বান জানায়। এর 10 বছর পর 1987 সালের 29 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালন হয়ে আসছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জামালপুরে মধ্যরাতে হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। প্রকাশ্যে অস্ত্রের মহড়াও দেখিয়েছে তারা। মারধরের শিকার কয়েকজন, তবে কী কারণে হামলা এবং কারা জড়িত তা জানা যায়নি। পুলিশ বলছে, ফুটেজ দেখে এরই মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত জামালপুর শহরের এমএ রশিদ হাসপাতালের সামনে একে একে দাঁড়ায় কয়েকটি মোটরসাইকেল, আসে একটি মাইক্রোবাসও। গাড়িবহরে থাকা সবার হাতে দেশীয় অস্ত্র, আছে পিস্তলও। প্রকাশ্যে চলে অস্ত্রের মহড়া। এরপর হামলা ভাঙচুর চালানো হয় হাসপাতালটিতে, মারধর করা হয় কয়েকজন কর্মচারীকে। আমাদের আঘাত টাঘাত করে আমরা করে আর কিচ্ছু না, চারজনের হাতে বন্দুক আর 4জনের হাতে অস্ত্র। সিকিউরিটি গার্ড যে ডেস্ক আছে তাদেরকে পিস্তল ধরেছে, তাদের সাথে থ্রেট দিয়েছে তাদেরকে এবং গ্লাস ভাঙচুর করেছে।
হাসপাতালটির পাশেই জেলা বিএনপির কার্যালয়, সেখানেও তাণ্ডব চালায় অস্ত্রধারী দুর্বৃত্তরা। এই বাহিনী আমাদের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সেখানেও অস্ত্র প্রদর্শন করেছে, দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে যৌথ বাহিনী। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে এরই মধ্যে শনাক্ত করা গেছে, তার নাম শুভ পাঠান। খতিয়ে দেখা হচ্ছে ঘটনা। আমরা এরপর ওই এমআরসি হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি তারা মামলা দেবেন এবং আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি। পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। 3 জেলায় খুনের শিকার 3 শিশু। বগুড়ায় প্রতিবেশীর বাসা থেকে উদ্ধার হয়েছে 4 বছরের মাহাদির মরদেহ। পুলিশের ধারণা বিদেশে যাওয়ার টাকা জোগাড় করতেই অপহরণ করেন প্রতিবেশী। এছাড়া রংপুর ও ঠাকুরগাঁয়ে 2 শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। সন্তানের শেষ যাত্রা, বাবার কাঁধে নিথর দেহ, থামছে না বুকফাটা আহাজারি। বৃহস্পতিবার বিকেল থেকেই সন্ধান মিলছিল না বগুড়ার মাহাদির। সকালে প্রতিবেশীর বাসা থেকে উদ্ধার হয় শিশুটির বস্তাবন্দি মরদেহ। পালানোর সময় অভিযুক্ত তাহমিনা বেগমকে আটক করে স্থানীয়রা। দেয়া হয় গণধোলাই। ইনটেক কাগজ পাওয়া গেছে, ওটার মাঝে লেখা ছিল যে আপনার সন্তানের যদি ভালো চান তাহলে 2 দিনের মধ্যে 5 লক্ষ টাকা ওই যে মারা গেছে মাহাদির নানির বাড়ির গলির সামনে ফেলে দিয়ে যেতে। আরো জড়িত আছে ওর সাথে, একা একা তো এই কাজ করতে পারবে না। অভিযুক্ত নারী হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে ঘটনাস্থল থেকে চিরকুট উদ্ধার হয়েছে, তাতে অপহরণ করে মুক্তিপণের কথা উল্লেখ রয়েছে। তাহমিনাকে জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসবে রহস্য। সন্দিগ্ধ আসামিকে জনগণ কর্তৃক আটক হয়, তা আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি, কিন্তু উত্তেজিত জনগণ তাকে মারপিট করার কারণে সে অসুস্থ, তাকে আমরা হসপিটালে প্রেরণ করেছি। সন্তান হারানোর মাতম রংপুরে। নিজ শিক্ষা প্রতিষ্ঠান বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসায় টয়লেট থেকে উদ্ধার হয়েছে সিয়ামের মরদেহ। হুজুর খোঁজাখুঁজি করলো, আবার মোটরসাইকেল নিয়ে গেল ওইদিকে খুঁজতে, নাই। পরে হুজুর সহ কয়েকটা ছাত্র আসলো উপরে, আসি দেখে ছেলেটা ওখানে পড়িয়েছে, মাথাটা মটকা। প্রশাসন থেকে আমরা যতটুকু আন্দাজ পাচ্ছি যে এটা একটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে একটা শিশু। পুলিশ বলছে মরদেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে যে হয়তো বলাৎকার করে হত্যা হতে পারে। এই বিষয়ে পিতা একটা অভিযোগ দাখিল করেছে, আমরা এটা নিয়মিত মামলা করেছি এবং এটা তদন্তাধীন। এছাড়া ঠাকুরগাঁওয়ে নিখোঁজের 5 দিন পর আক্ষেত থেকে লাবণ্য নামে আরেক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।